আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে আমাদের সিরিজ প্যারালাল সার্কিট, যে আসলে সিরিজ প্যারালাল সার্কিটটা কীভাবে কাজ করে। তো এটার জন্য আমরা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম টাইপ 1 করছিলাম সিরিজ প্যারালাল সার্কিটের ম্যাথগুলো। আজকে হচ্ছে মূলত আমরা দেখব হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিটের প্র্যাকটিস প্রবলেম, যেটা সেলফ স্টাডি। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস প্রবলেম নাম্বার 3। এখানে বলছে যে ফাইন্ড আউট আইটি, অর্থাৎ টোটাল কারেন্ট বের করতে হবে এই সার্কিটের। ওকে, তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে সার্কিটটা আমাদের সিরিজ এবং প্যারালালের মিক্স, অর্থাৎ এই যে এখানে আমাদের সিরিজ আছে, আমরা সিরিজ কীভাবে বলতেছি, যেহেতু এটা একটাই পাথ এই জন্য আমরা সিরিজ বলতেছি। আর প্যারালাল কেন বলতেছি, কারণ এখানে আসে দেখতেছি যে এখানে বিভিন্ন পয়েন্টে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তো এই জন্য এটাকে বলা হয় মিক্স সার্কিট। ক্লিয়ার? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে সিম্পলিফাই করতে চাই তাহলে আমাদেরকে হেল্প নিতে হবে পয়েন্ট মেথডের। হেল্প নিতে হবে। তো পয়েন্ট মেথডের সিস্টেমটা হচ্ছে আমরা সোর্সের দুই পাশে দুটো পয়েন্ট ধরবো, এ এবং বি, এবং এর পরে যদি কোনো রেজিস্ট্যান্স আসে তাহলে সেটা পয়েন্টটা চেঞ্জ হবে, যদি রেজিস্ট্যান্স না আসে তাহলে কোনো পয়েন্ট চেঞ্জ হবে না। জাস্ট সিম্পল কথা এতটুকুই। তাহলে আমরা দেখতেছি এর পরে একটা রেজিস্ট্যান্স আসছে, তাহলে একটা পয়েন্ট ধরলাম সি, চেঞ্জ হচ্ছে। কিন্তু বির পরে এখানে কোনো রেজিস্ট্যান্স আসে নাই, তাহলে এটা বি থাকবে। এবার যদি আমরা একটু এদিক থেকে দেখি যে বির পরে এখানে একটা শর্ট পাথ আছে, তাহলে এটা যদি বি হয়, যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে বি হবে। ঠিক আছে। আবার আমরা যদি এই পাশে চিন্তা করি, এটা সি, এই পাশে রেজিস্ট্যান্স আছে এজন্য চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে আছে সি এবং এখানে আছে বি, তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে বি এবং সি কি সেম। ওকে, তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে প্রথমে তার জন্য আঁকতে হবে আমাদের ব্যাটারি হচ্ছে কত দেওয়া আছে, 230। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, এবার এ থেকে একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে, আমি এটা একটু মিশাই দিই, এ থেকে একটা রেজিস্ট্যান্স আছে সির দিকে, সেটা হচ্ছে 10। এবার এখানে পয়েন্ট হয়ে গেল কি সি। ওকে, এবার দেখ বি এবং সি এই দুটার মাঝে কত আছে, 5। তার মানে আমরা এখান থেকে বি এবং সির মাঝে 5, আবার বি এবং সির মাঝে কত আছে, 10। বি এবং সির মাঝে 10। এবার দেখতেছি যে বি এবং বি দুটার মাঝে রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা এখানে পয়েন্ট মেথডে বলতে পারি যে দুইটা পয়েন্টের মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে সেগুলো শর্ট হয়ে যাবে। কী হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। তাহলে সেগুলোর ক্যালকুলেশনে আসবে না। তাহলে এটা ক্যালকুলেশনে আসবে, এই বি পয়েন্ট থেকে এগুলোর ক্যালকুলেশনে আসবে না। আবার এখানে সি আছে, এই পয়েন্টেও সি, তার মানে দুইটা পয়েন্টে যদি সি হয় তাহলে এগুলো ক্যালকুলেশনে আসবে না। তাহলে বি এবং সির মাঝে দেখতেছি যে বি এবং সি সেম পয়েন্ট, তার মানে এখানে সি এবং এখানে বি যদি হয় তাহলে এটা হচ্ছে সেম পয়েন্ট। এটুকু ক্লিয়ার? এক্ষেত্রে আমাদের সি এবং বি সমান। আবার এইখানে যদি আমি একটু খেয়াল করি, দেখব যে এইটার যে পয়েন্ট এবং এইটার যে পয়েন্ট সেম পয়েন্ট। আর আমরা একটু আগে কি দেখে আসছি, যদি সেম পয়েন্ট হয় তাহলে কি হবে, সেই রেজিস্ট্যান্স ক্যালকুলেশন হবে নাকি ক্যালকুলেশন হবে না? হ্যাঁ, তাহলে ওটা ক্যালকুলেশন হবে না। তাহলে সেক্ষেত্রে এই 10 আমাদের ক্যালকুলেশন হবে না। আবার সেম পয়েন্ট, এই পয়েন্ট যে কথা, এই পয়েন্ট সেম কথা, তাহলে এটা ক্যালকুলেশন হচ্ছে না। আবার এই পয়েন্ট যে কথা, এদিক দিয়ে যদি আমি আসি, এই পয়েন্টটা আমাদের কি সেম কিনা? সেম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, বি সমান সি। তাহলে এটাকে বি বাদ দিয়ে আমরা কি লিখতে পারি, সি লিখতে পারি। বা আমরা যদি চাই যে এখানে বি রাখবো, তাহলে এটাকে সিকে আমরা কনভার্ট করে দিতে হবে কিসে, বিতে। ঠিক আছে, তাহলে আমি যদি সার্কিটটা আবার একটু সিম্পলিফাই করি, তাহলে এখানে হবে 230, আর এখানে হবে 10। এটা হচ্ছে এ, আর এটা যেহেতু আমি সিতে রিপ্লেস করে দিয়েছি সব কিছু, তাহলে এই পয়েন্টের ভ্যালু কী হবে, সি হবে। আর দুইটা পয়েন্টের মাঝে রেজিস্ট্যান্স থাকায় এই কোনোটাই ক্যালকুলেশনে আসবে না।
তাহলে এটা ক্যালকুলেশনে না আসলে একদম সিম্পলিফাই করে এভাবে হয়ে যাবে। এ পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা যদি একটু সার্কিটের দিকে তাকাই তাহলে দেখবো যে এটা জাস্ট নর্মাল একটা সিরিজ সার্কিট। এই যে একটা কি সিরিজ সার্কিট, তাহলে সার্কিটে ছিল অনেক কিছু কিন্তু হয়ে গেছে একদম সিম্পলিফাই একটা রেজিস্ট্যান্স যুক্ত সার্কিট। ওকে, এবার আমরা খুব সহজেই বের করতে পারবো। এটা কি আর কঠিন হবে? যে আইটি বের করার সূত্র কি আমরা জানি, কি আই সমান হচ্ছে ভি বাই আর। মানে ছিল অনেক বড় একটা সার্কিট না, যেটা এখন আমরা সিম্পলিফাই করার পরে দেখতেছি কি অনেক ইজি একটা সার্কিট। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ইজ ইকুয়াল টু ভির ভ্যালু কত এই সার্কিটে 230। আমরা সিরিজ সার্কিটে কতদিন ক্যালকুলেশন করে আসছি, তাহলে 230/10 তাহলে হবে 23 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এটা হচ্ছে আমাদের 30 অ্যাম্পিয়ার অ্যান্সার। ঠিক আছে, আমরা কি তাহলে পরের টাইপে মুভ করব? আর এই রিলেটেড কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো বাকি যে সেলফ স্টাডিগুলো আছে এগুলো নিজেকে করতে হবে। কেমন? যেরকম এখানে হচ্ছে যে এক্সাম্পল মানে প্রবলেম 5, এই প্রবলেম 5টা আমরা বাসায় করব। কেমন? আচ্ছা, তো এবার আমরা এক কাজ করি, আমরা হচ্ছে সেকেন্ড টাইপে যাই। আমরা টাইপ নাম্বার 2 দেখব। আমরা দেখব টাইপ 2। এই টাইপ 2 যেটা আছে এই টাইপ 2 আমরা দেখব। টাইপ 2 মূলত আলোচনা করা হচ্ছে যে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার। তাহলে আমরা এখন শিখতেছি কি কারেন্ট এবং ভোল্টেজ ডিভাইডার কীভাবে কাজ করে। ঠিক আছে, তো আমি যদি একটু শর্টকাটে এখানে বলে রাখি যে কারেন্ট ডিভাইডার এবং ভোল্টেজ ডিভাইডার কীভাবে কাজ করে, সেটা হচ্ছে এক মিনিট। ওকে, আচ্ছা, তো কারেন্ট ডিভাইডার অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার কাজ করে হচ্ছে এই কারেন্ট ডিভাইডার যেটা সেটা মূলত আমার কাজ করে প্যারালাল সার্কিটে, এবং আমাদের যে ভোল্টেজ ডিভাইডার সার্কিট যেটা এটা মূলত কাজ করবে হচ্ছে কিসে? সিরিজ সার্কিটে। ওকে, তো আমরা সিরিজ প্যারালাল সার্কিট ভালোভাবে বুঝি। ঠিক আছে, আমরা তাহলে মুভ করছি। তো প্যারালাল সার্কিট হচ্ছে কি যে সোর্স থাকবে এবং সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেটা একটা পয়েন্টে ডিভাইড হয়ে যাবে, এবং যে দুইটা ব্রাঞ্চে ডিভাইডেড হয়েছে ওই দুটো ব্রাঞ্চ আবার অপোজিট জায়গায় সেম পয়েন্টে কানেক্টেড থাকবে। এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট। তো আমরা যদি যে কোনো ব্রাঞ্চের কারেন্ট বের করতে চাই তো তার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের তার সূত্র, যে মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো মোট কারেন্ট হচ্ছে এই যে এটা। আমরা যদি এখানে I1 দেখি, I1টা কি? I1 ইজ ইকুয়াল টু এই শাখার মোট কারেন্ট হচ্ছে I গুণন, এখন এই শাখায় দুই দিকে ঢুকতেছে, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে এদিকে। তো তাহলে এখন যেটা নিব I1, এটা ছাড়া এই পয়েন্টে যেখানে ভাগ হচ্ছে সবগুলো কি হবে? বিপরীত হবে। কেমন? আমরা অঙ্ক করার ক্ষেত্রে আর একটু ক্লিয়ার হব। তাহলে এখানে দুইটা ভাগে ভাগ হচ্ছে, আমি যদি এটা নেই বিপরীত হবে এইটা। তাহলে আমি এখন নিচ্ছি কোনটা? I1। তাহলে I1 হচ্ছে মোট কারেন্ট I গুণন বিপরীত শাখার রোধ সমূহ বা বিপরীত শাখার রোধ। তাহলে I1 এর বিপরীত কোনটা? I2। তাহলে I2 রোধ কত? R2। এই জন্য R2 ডিভাইডেড বাই মোট রোধের যোগফল, অর্থাৎ নিজস্ব শাখার রোধের যোগফল R1 এবং অপোজিট শাখার রোধের যোগফল R2। ঠিক আছে, আমরা যোগফল কেন বলতেছি? কারণ এখানে অনেক সময় রেজিস্ট্যান্স থাকতে পারে, যেগুলো আমরা হচ্ছে যখন ম্যাথ করব তখন সেটা আমরা বেশি ক্লিয়ার হব। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি এই 2 নং শাখার কারেন্ট বের করতে চাই তাহলে এই পয়েন্টে মোট কত কারেন্ট আসতেছে? I। মোট কারেন্ট হচ্ছে I গুণন এটার বিপরীত শাখা কোনটা? এটা না, এটার বিপরীত শাখা এটা। তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে R1 ডিভাইডেড বাই এই শাখার রেজিস্ট্যান্স কত? R2 এবং এই শাখার রেজিস্ট্যান্স কত? R1। অর্থাৎ দুইটা বিপরীত শাখার রেজিস্ট্যান্স এবং নিজস্ব শাখার রেজিস্ট্যান্সের যোগফল। এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের কারেন্ট ডিভাইডারের রুলস। ওকে,
আমরা কি বুঝতে পারছি না কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমরা তাহলে একটু বোর্ডে চলে যাই। আমরা বোর্ডে এখন যদি একটা ম্যাথ করি, সেটা হচ্ছে আমাদের যে বইয়ের প্র্যাকটিস মানে এক্সাম্পল 03 যেটা আছে, আমরা এই ম্যাথটা দেখতে চাচ্ছি। কেমন? এক্সাম্পল 03 ম্যাথটা আমি যদি একটু ড্র করি, কাছে কি ক্যালকুলেটর আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে একটা সার্কিটটা আগাই নেই। এটা কারেন্ট সোর্স হচ্ছে কত, 24 অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্স আছে হচ্ছে 8 ওহম। এখানে একটা রেজিস্ট্যান্স আছে 3 ওহম এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে 1 ওহম এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে 10 ওহম। এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে 7 ওহম। তারপর রেজিস্ট্যান্স হচ্ছে এখানে প্যারালাল ভাবে দেওয়া আছে, এটা হচ্ছে 12 এবং এটা হচ্ছে 4। আমার কার্সর কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানকার কারেন্ট বের করতে বলছে, সেটা হচ্ছে আইএল। ওকে, তো এই সার্কিটের ক্ষেত্রে আমাকে মূলত এই আইএলটা ফাইন্ড আউট করতে হবে। সার্কিটের ক্ষেত্রে কী করতে হবে? আইএল ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি যে এখানে যে মোট কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে 24। আচ্ছা, একটা জিনিস কি, আমাদের এই রেজিস্ট্যান্সের একক কিন্তু মাস্ট বি দিতে হবে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে সার্কিট যদি একটা রেজিস্ট্যান্স আমি দিয়ে দিই সেটা কি ওহমে, তাহলে বাকিগুলো মোটামুটি ওহমেই হবে। কেমন? আর যদি একটা কিলো ওহমে দিয়ে দিই তাহলে বাকিগুলো কি হবে, কিলো ওহমেই হবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, যদিও বা সব কিছুর এককটা দেওয়াই বেটার। তো আমরা সহজে করার সুবিধার্থে আমরা একটা একক দিচ্ছি এবং সবগুলোই বুঝতেছি কি সবগুলো কিসে আছে, ওহমে আছে। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা যদি করি তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে আসে কারেন্টটা কি দুই ভাগে ভাগ হচ্ছে কি হচ্ছে না? এখানে আসে কি কারেন্ট, যে মোট কারেন্ট আসতেছে সেটা কি এখানে দুইটা ভাগে ভাগ হবে কি হবে না? হ্যাঁ, আমরা কি শুনতে পাচ্ছি? আচ্ছা, এই আমার এদিকে তাকাই, এটা কি আমাদের এখানে যে যে কারেন্টটা আসতেছে সেটা এখানে দুইটা ভাগে ভাগ হচ্ছে, তাহলে এটা কি সার্কিট হবে? হ্যাঁ, প্যারালাল সার্কিট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সার্কিটটা যদি আমি একদম সিম্পলি ম্যাথটা করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই শাখার কারেন্টটা বের করতে হবে। তাহলে আমাকে মাস্ট বি এই শাখার কারেন্টটা লাগবে, আর এই শাখার কারেন্ট যদি বের করতে চাই তাহলে মাস্ট বি আমাকে এই শাখার কারেন্টটা লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের দরকার হচ্ছে কি এই শাখার কারেন্ট, এই শাখার কারেন্ট, তো এটার নাম দিলাম যে I1। আমাদের I1 যদি বের করতে পারি তাহলে এই শাখার কারেন্ট বের করতে পারবো, আর এই শাখার কারেন্ট বের করতে পারলে আমরা এই শাখার কারেন্ট বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে I1 বের করতে চাই তাহলে I1 হবে হচ্ছে এই শাখায় মোট আগত কারেন্ট কত, 24 অ্যাম্পিয়ার, 24 গুণন আমি বের করতে যাচ্ছি এটা, তাহলে এটার বিপরীতে যেটা আছে সেটা হবে বিপরীত, তাহলে এটার সাথে কত আছে, দুই জায়গায় ভাগ হচ্ছে কত, 3, তাহলে বিপরীত হচ্ছে 3 ডিভাইডেড বাই এই বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 3 যোগ এই যে শাখাটা আছে, আমরা যদি একটু দেখি যে একটু লেজার পয়েন্টটা নেই, এই যে পুরো শাখা মিলে এখন হচ্ছে কি একটা শাখা হয়ে যাবে, পুরো শাখা মিলে কি হবে, একটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন একটা এর কীভাবে ক্যালকুলেশন করব, আমরা দেখতেছি 12 এবং 4 কিসে আছে, 12 প্যারালাল 4, এটার সাথে যোগ আছে হচ্ছে 7, এটার সাথে যোগ আছে কত, 7,
এর সাথে প্যারালালে হচ্ছে 10, এটার সাথে প্যারালাল কি হচ্ছে 10, এটার সাথে মূলত যোগ আছে হচ্ছে 1, অর্থাৎ এই সবগুলো মিলে এখন এই যে একটা হয়ে গেছে, আর এটার সাথে এটা কিসে আছে সিরিজে আছে, এই সিরিজে হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো হচ্ছে 3 প্লাস এটা পাবো হচ্ছে 7। এটা ক্যালকুলেশন কীভাবে করতেছি, 12 গুণন 4 48 ডিভাইডেড বাই 12 প্লাস 16, 12 প্লাস 4 16, 48 বাই 16 করলে 3 হবে, প্লাস 7, এটার সাথে প্যারালাল হচ্ছে 10, আর এটার সাথে হচ্ছে যোগ হবে 1। আর এটা যদি ক্যালকুলেশন করি 3 এবং 7 ক্যালকুলেশন করলে হবে 10, 10 প্যারালাল 10 এটা হবে 5 প্লাস 1। যদি সেম রেজিস্ট্যান্স প্যারালালে থাকে তাহলে তার ক্যালকুলেশন করলে তার ভ্যালুটা 1 হয়। আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি, ঠিক আছে? আমরা কি ক্যালকুলেশন করে দেখব? আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এখান থেকে ক্যালকুলেটর নেই। ওকে, আচ্ছা, আমি এখান থেকে ক্যালকুলেটর যদি নেই তাহলে যদি আমি একটা ক্যালকুলেশন করি, ব্র্যাকেট 10 এখানে প্যারালাল প্লাস 10 প্যারালাল ব্র্যাকেট প্যারালাল, দুটো সেম হলে মান আসে কত 5, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 6। আমরা পুরো ক্যালকুলেশনটা এখানে না করে আমরা এখানে করে নিলাম যাতে আমাদের এখানে বসাইতে সুবিধা হয়। তাহলে এটা হবে কত 6, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, ওপরে হচ্ছে 72 আর নিচে হচ্ছে 9, ঠিক আছে? তাহলে ভাগ করলে কত হবে 8, এটা হচ্ছে কি আমাদের অ্যাম্পিয়ার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখান থেকে I1 পেয়ে গেলাম। এবার এই যে কারেন্টটা সেটা এসে কি এখানে ভাগ হচ্ছে এবং কি এখানে ভাগ হচ্ছে, তাহলে আমাদের এখানকার মান বের করতে হবে। তাহলে আমাকে এই শাখার কারেন্ট দরকার, এই শাখার কারেন্ট কি আমার দরকার আছে? এই শাখার কারেন্ট দরকার নেই, আমাদের এই শাখার কারেন্ট দরকার। তাহলে এটা ধরলাম হচ্ছে I2। তাহলে I2 ইজ ইকুয়াল টু, এখন এই পয়েন্টে মোট কত কারেন্ট আসতেছে, I1 পরিমাণ কারেন্ট আসতেছে, এই I1 8 গুণন এটার বিপরীত শাখা কোনটা, এটা 10, এই 10 ডিভাইডেড বাই বিপরীত শাখা যোগ এই যে নির্দিষ্ট শাখা। এই জন্য আমরা যখন প্রথমে বলছিলাম যে নির্দিষ্ট শাখায় যোগফল, আর ওখানে সিম্পলিফাই করার জন্য একটা মাত্র ছিল। তো আমরা যদি এই নির্দিষ্ট শাখা যেটা আছে এটা যদি যোগ করি তাহলে দেখবো যে অলরেডি আমাদের এখানে করা আছে যে 12 প্যারালাল 4 প্লাস 7, 12 প্যারালাল 4 প্লাস 7, এটা ক্যালকুলেশন করলে কত হয় 10, এটা হচ্ছে 10। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 4 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, এবার এইটা যে কারেন্টটা আসছে এই কারেন্টটা এখানে ভাগ হয়েছে এবং এখানে ভাগ হয়েছে। আমাদের রিকোয়ারমেন্ট কি আইএল বের করা। তাহলে এখানে যদি আমরা আইএল বের করি তাহলে আমাদের আইএল হবে এখানে যে কারেন্টটা আসছে সেটাই তো এখানকার জন্য মোট কারেন্ট কিনা, এটাই আমাদের এখানকার জন্য মোট কারেন্ট। তাহলে এই শাখার জন্য মোট কারেন্ট কত 4 গুণন এই শাখার বিপরীত শাখার মান কত, এই শাখাতে আমি বের করব, এই পয়েন্টে ভাগ হচ্ছে, তাহলে বিপরীত শাখার মান কত হবে, এই শাখার বিপরীত শাখা হচ্ছে এটা, এই শাখায় যেহেতু এই পয়েন্টে ভাগ হচ্ছে তাহলে এটা ছাড়া এখানে কোনটা আছে 4 আছে, তাহলে এই শাখার বিপরীত শাখা কোনটা হবে 4 ডিভাইডেড বাই 4 প্লাস যে শাখায় বের করছি তার রেজিস্ট্যান্স 12, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 1 অ্যাম্পিয়ার। 4 গুণন 4 ডিভাইডেড বাই 4 প্লাস 12, 16 বাই 16 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে?
বুঝতে পারছি কিনা? এখন যদি বলতো যে এই শাখায় কারেন্ট বের করতে, ফর এক্সাম্পল ধরলাম যে এটা কে কে বের করতে, তাহলে দেখ আমরা হচ্ছে এখান থেকে মোট কারেন্ট কত আসছে I1, এটা আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার শেষ। কিন্তু বাই চান্স যদি এটা বের করতে বলতো, তাহলে কি আলাদাভাবে করতাম না। আমরা দেখতেছি যে এই শাখায় মোট কারেন্ট কত I1, তাই কিনা? I1 দুই ভাগে ভাগ হচ্ছে, I2 এবং I2 প্লাস IK, এই দুই ভাগে তো ভাগ হচ্ছে। আমি দেখো এখানে হচ্ছে 8 এটা পাই এবং I2 যেটা সেটা হচ্ছে 4 এটা পাই। তাহলে কি IK বের করতে পারবো কি পারবো না? তাহলে IK সমান হবে কি I1 মাইনাস I2। আর এই I1 এর ভ্যালু কত? 8 মাইনাস I2 এর ভ্যালু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। এটা যদি আমাদের চাই তাহলে এটা আরেকটা অ্যান্সার হবে। তো কারেন্ট ডিভাইডার মূলত এভাবেই ক্যালকুলেশন করতে হয়। তো আমি হচ্ছে ইন জেনারেল বেসিকটা দেখাই দিলাম। পরবর্তী যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সেলফ স্টাডি হিসেবে নিজে হোমওয়ার্ক করে নেব, কেমন? আচ্ছা, এখানে কি আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন চলে যাচ্ছি ভোল্টেজ ডিভাইডারে। ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে কারেন্ট ডিভাইডার কোথায় আমরা ক্যালকুলেশন করেছি? সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। ওকে, আচ্ছা আমি এখানে মিশিয়ে দিই। আচ্ছা ওকে, আচ্ছা এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার সার্কিট। কি দেখব? ভোল্টেজ ডিভাইডার সার্কিট। ভোল্টেজ ডিভাইডার সার্কিট হচ্ছে ভোল্টেজ, আমরা এর আগে বলে আসি কারেন্ট ডিভাইডার সার্কিট মূলত প্যারালাল সার্কিটের ক্ষেত্রে হয়, আর ভোল্টেজ ডিভাইডার সার্কিট কিসের জন্য? সিরিজের জন্য। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে একটা সিম্পল সিরিজ সার্কিট। কি এটা? সিম্পল সিরিজ সার্কিট। এই সার্কিটে মূলত আমাদের ভোল্টেজ ডিভাইডার করতে হবে। ভোল্টেজ ডিভাইডারের সূত্র হচ্ছে এই যে এটা ভোল্টেজ ডিভাইডার ইজ ইকুয়াল টু কি? মোট ভোল্টেজ, অর্থাৎ এখানে আমি কি পরিমাণ ভোল্টেজ দিব। এখানে আমরা যদি দেখি ভোল্টেজ ডিভাইডারের মোট ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট। আমরা যদি V1 বের করতে চাই, এই V1 ইজ ইকুয়াল টু মোট ভোল্টেজ। মোট ভোল্টেজ কত? এই শাখায় মোট ভোল্টেজ 24 গুণন নির্দিষ্ট শাখার রোধ। নির্দিষ্ট শাখার রোধ বলতে যেটার বের করতে চাচ্ছি, এটা বের করতে চাচ্ছি না, তাহলে এই শাখার রোধ কত হবে? 4 ডিভাইডেড বাই নির্দিষ্ট শাখার রোধ। নির্দিষ্ট শাখা বলতে যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে 4 প্লাস বিপরীত রোধ সমূহ, মানে এটা ছাড়া আর যে রোধ আছে সেগুলোর যোগফল। তাহলে এটা ছাড়া আর কোনটা রোধ আছে? 8, এই হচ্ছে 8। ঠিক আছে, আমি কি আরেকবার বলবো? আচ্ছা, তো আমি আরেকবার বলি। মোট যে কোনো ব্রাঞ্চের ভোল্টেজ, এরকম একটা ব্রাঞ্চ দেখছি কি, যে কোনো একটা উপাদানে একটা ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চের ভোল্টেজ যদি বের করতে চাই, এটা সমান ওই সার্কিটে মোট কত ভোল্টেজ দেওয়া আছে সেটা গুণন যেটা আমি বের করতে চাচ্ছি সেটা ডিভাইডেড বাই এই সিরিজ শাখায় যে রোধগুলো আছে সেই রোধগুলোর যোগফল হবে। ঠিক আছে, এই যে এখানে এই শাখার রোধ কত আছে? 4 প্লাস 8, এই জন্য 4 প্লাস 8। ঠিক আছে, পরে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা তো আমরা যদি এখান থেকে একটা ম্যাথ করি, এখানে যে ম্যাথগুলো আছে এগুলো একদম ইজি, এগুলো হচ্ছে আমরা নিজেরাই পারবো। তা আমরা সেলফ স্টাডি থেকে একটা অঙ্ক করি। ঠিক আছে, আমরা কি সেলফ স্টাডি থেকে একটা অঙ্ক করি, যে এই অঙ্কটা দিছে, এই অঙ্কটার ক্ষেত্রে কী বের করতে বলছে? যে ফাইন্ড I1 অ্যান্ড I2। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে যে কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার একসাথে আছে, তো সেহেতু এটা হচ্ছে যে কারেন্ট ডিভাইডার, তো এটা হচ্ছে আমরা নিজেরা করব। আমরা ভোল্টেজ ডিভাইডারের একটা অঙ্ক করি। আচ্ছা, এটা হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার অঙ্ক। বলছে কি, নিম্নের সার্কিটে VAB ভোল্টেজ নির্ণয় করো। অর্থাৎ A এবং B
এই পয়েন্টের ভোল্টেজ আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ওপেন বোর্ডে ফিরে যাই, আমি এক কাজ করতেছি, এগুলো সব ইরেজ করে দিচ্ছি। এবার আমরা এই সার্কিটটা যদি আঁকাই তাহলে আমরা দেখব সেটা হচ্ছে যে এখানে একটা সোর্স আছে, এটা হচ্ছে ডিসি সোর্স। সোর্স কি হবে, ডিসি হবে না এসি হবে? আমরা ডিসি সার্কিট করছি না, তাহলে সোর্স কি হবে, মাস্ট বি ডিসি হবে। সোর্সের ভ্যালু কত, 40 ভোল্ট, এবং এখান দিয়ে একটা পয়েন্ট, এটা হচ্ছে ফাঁকা, যেটা এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে 10, এটা হচ্ছে 10, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটার ভ্যালু কত দেওয়া আছে, এটা সরি এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এটা হচ্ছে শর্ট। এরপরে কি আছে, এরপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে এখানে, এবং আরেকটা রেজিস্ট্যান্স আছে এখানে, এবং এটা কানেকশন আছে কোথায়, এখানে, এবং এটার ভ্যালু কত দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে 10, এবং এটার ভ্যালু দেওয়া আছে 20। এবার বের করতে বলছে এখানকার ভোল্টেজ কত হবে। ঠিক আছে, এখানকার ভোল্টেজ কত হবে এটা বের করতে হবে। তাহলে আমরা যদি সার্কিটটা সিম্পলি করে আঁকি, তাহলে প্রথমে এখানে দেখতেছি যে এটা 40, এবং এই পয়েন্টের মান হচ্ছে এ, এই যে এই পয়েন্টটা কত, এটা হচ্ছে এ, এই পয়েন্ট যদি এ হয় তাহলে এই পয়েন্ট কত হবে, এই হবে। আমরা একটু আগে দেখে আসলাম যে এখান থেকে এখানে ওই পয়েন্টটা কত হবে, এই হবে না, এবং এখান থেকে একটা রেজিস্ট্যান্স আছে, এটা পয়েন্ট হবে সি, এবং সি কোথায় আছে, এখানে আছে সি। তাহলে আমরা কি বলতে পারি, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে সি। তো এ এবং সির মাঝে কত আছে, 20, এবং সির মাঝে আছে হচ্ছে 20, এবং এ এবং বি আমি ধরলাম যে এখানে পয়েন্ট হচ্ছে বি, তাহলে এ এবং বির মাঝে কত আছে, এ এবং বির মাঝে আছে হচ্ছে 10, ঠিক আছে, এবং বি এবং সির মাঝে কত আছে, 10। সেম। তো এই যে দুইটা পয়েন্ট, এখানে কি পরিমাণ ভোল্টেজ হচ্ছে ভিএবি, আমাকে সেটাই বের করতে হবে। তার আগে আমি একটু বলে আসি, এটা হচ্ছে মূলত প্রবলেম নাম্বার 3 একটা ম্যাথ, টাইপ 2 প্রবলেম নাম্বার 3 এই ম্যাথটা। এটা হচ্ছে আমরা এর আগে দেখছিলাম পয়েন্ট ভোল্টেজ ভিএবি বলতে কি বোঝায়। ভিএবি বলতে মূলত বোঝায় ভিএ থেকে ভিবিতে কী পরিমাণ ভোল্টেজ পাচ্ছে, অর্থাৎ এই দুটা পয়েন্টের ডিফারেন্স কি আমাদের ভিএবি। ওকে, আচ্ছা, এখন আমরা যদি সার্কিটের দিকে খেয়াল করি, দেখব যে এই শাখাটা কি প্যারালাল শাখা না, এই যে 40-এর সাথে আমাদের 40-এর সাথে সবগুলো কি প্যারালালে আছে না, তার মানে কি এটার ভোল্টেজ প্যারালালে কি ভোল্টেজ সমান থাকে না আলাদা থাকে, প্যারালালে ভোল্টেজ সমান থাকে, ঠিক আছে, আর সিরিজে কারেন্ট সমান থাকবে। হ্যাঁ, তো প্যারালালে ভোল্টেজ সমান, তার মানে কি এই শাখার ভোল্টেজ এবং এই শাখার ভোল্টেজ আমাদের কি হবে, সমান হবে, তাই কি না? তাহলে আমরা দেখতে পারি এই শাখায় মোট ভোল্টেজ কত, 40। তাহলে আমার দরকার কি, এটা ভিএবি ভিবি দরকার। তাহলে এই শাখায় সূত্র ছিল মোট ভোল্টেজ, এই শাখায় মোট ভোল্টেজ কত, 40 না, মোট ভোল্টেজ কত, 40 গুণন যে শাখায় বের করতে চাচ্ছি তার রেজিস্ট্যান্স, এই শাখার রেজিস্ট্যান্স কত, এই যে এটা 10, ডিভাইডেড বাই যে শাখায় বের করতে চাচ্ছি তার রেজিস্ট্যান্স 10 যোগ এটার সাথে অপর যে শাখাটা আছে কত, 10 আছে না, এই 10। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি না, কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, একদম ইজি ক্যালকুলেশন, আমরা হচ্ছে 20 ভোল্ট পাবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
একদম সিম্পল অঙ্ক না? ট্রাই করতে হবে। তো মজার বিষয় হচ্ছে যে এই অঙ্কগুলো খুবই সিম্পল, কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলো একটাও আসবে না। ঠিক আছে, এই অঙ্কগুলো হচ্ছে আমাদের বেসিক রিলেটেড অঙ্ক, যাতে আমরা সিরিজ প্যারালাল কীভাবে ক্যালকুলেশন হচ্ছে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। তো পরবর্তী যে আমাদের যে অঙ্কগুলো থাকবে মিক্স সার্কিটের অঙ্ক, এগুলো হচ্ছে আমাদের কনসেপ্টগুলোকে আর একটু ক্লিয়ার করবে। তো আমরা নেক্সট দিন হচ্ছে এটা টাইপ 3, যে অঙ্কটা মিসিং ডেল্টা এবং হচ্ছে মিক্স সার্কিট, এই অঙ্কগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে করব। তো এই চ্যাপ্টার এই টাইপ 4 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ারের জন্য আমাদের অঙ্কগুলো করা হয়। তো এইখানে আমাদের অঙ্কগুলো ভালোভাবে করতে হবে। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো কীভাবে করতে হবে, অনেক ভালোভাবে করতে হবে। তা না হলে পরবর্তী যেখান থেকে আমাদের অঙ্ক আসে পরীক্ষায়, জব পরীক্ষাতে, ওই অঙ্কগুলো আমাদের কোনো প্রবলেম হবে না। আর এখানে যদি আমাদের প্র্যাকটিসের ল্যাকিংস থেকে যায়, তাহলে পরবর্তীতে ম্যাথগুলোতে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর এই রিলেটেড কি কোনো প্রবলেম আছে আর? না, প্রবলেম। আসসালামু আলাইকুম।